ওকে, তো আজকে আমরা পড়তে চলেছি ভোকাবুলারির আরেকটা টপিক, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। ওকে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস আমরা দেখেছি যে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস দু প্রকারের আমরা দেখে থাকি। মানে একটা হয় কি, যেটা পড়ে তুমি কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারছো যে কি এর অর্থ হতে পারে, এবং তারপরে আর এক ধরনের এমন হয় যেগুলো একেবারে বোঝাই যায় না যে হয়টা কি, মানে কি হতে পারে। কিছু কিছু এমন থাকে যেগুলো দেখে মোটামুটি বোঝা যায় যে মনে মোরাললেস এরকম মানে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি বাগধারা, তো আসলে বাংলা যেরকম আমরা বাগধারা পড়েছিলাম ছোটবেলায়, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে একদমই মানে একেবারেই অর্থ বোঝা সম্ভব হয় না যেটা থেকে কি এর অর্থ দাঁড়াতে পারে। তো সেগুলো আমাদের আগে থেকে না জানলে পরে তো পসিবল হয় না বোঝা। ঠিক আছে, তো আমরা এখানে চেষ্টা করব একটু বুঝে বুঝে পড়ার, যাতে আমরা জিনিসগুলোকে রিলেট করতে পারি, মনে রাখতে পারি। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আমাদের ফার্স্ট ইডিয়ামস হচ্ছে আর রেড লেটার ডে। আর রেড লেটার ডে হচ্ছে আমার যে দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা কোনো তাৎপর্যপূর্ণ কিছু হয়েছে সেই দিনকে, যার জন্য আমার কাছে সেটা স্মরণীয় হয়ে আছে, সেটাকে আমি বলবো হচ্ছে রেড লেটার ডে। যেমন আমাদের জীবনে রেড লেটার ডে কবে হতে পারে? ধরো প্রথম লেটার ডে কবে ছিল? যবে যবে আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল, খুব ভালো রেজাল্ট হলে পরে তো সেটা রেড লেটার ডে হয়ে গেল। তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাশ করে এখন আমাদের রেড লেটার ডে একটাই অপেক্ষা করছে, যে কবে আমাদের চাকরিটা একদম পাকা হয়ে যাবে, কবে আমাদের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে, তো সেটা হবে আমাদের লাইফের রেড লেটার ডে। ওকে, তো এখানে আমরা এক্সাম্পলে পড়েছি দ্যাট 15th of August ইজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। অফকোর্স আমাদের ভারতবর্ষের ইতিহাসে 15th of August অবশ্যই একটা রেড লেটার ডে। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকের জীবনেই 15th of August একটা রেড লেটার ডে। এজন্য আমরা 15টাকে এখানে পোর্ট্রে করেছি রেড। এই জিনিসটাকে 15ই আগস্টে আমরা স্বাধীনতা পাই। আর সেই স্বাধীনতা পাওয়ার জন্য কত রক্তই না আমাদের স্বাধীনতা সংগ্রামীদের হারাতে হয়েছে, কত কিছুই না তাদেরকে খোয়াতে হয়েছে। তো সেই যে রক্তর সাথে আমরা এই জিনিসটাকে রিলেট করতে পারি, যে মানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অনেক আর কি বলিদান দিতে হয়েছে, সেই জিনিসটাকে আমরা এই রেডের সাথে রিলেট করতে পারি। তাছাড়া আমরা জানি যে রেড এমনিও আমাদের কোনো জিনিসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে পরে আমরা রেড জিনিসটা দিয়ে মানে নির্ধারণ করাই বা আইডেন্টিফাই করাই। তো এনিওয়ে, রেড লেটার ডে মানে আমাদের জীবনে কোনো মেমোরেবল বা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু হলে পরে সেটাকে আমরা রেড লেটার ডে বলে মনে রাখবো, স্মরণীয় দিন বা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ দিন। নেক্সট হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড। আমি যদি এটার আক্ষরিক অর্থে যাই, যে লিভ নো স্টোন আনটার্নড, লিভ মানে ছেড়ে দেওয়া, নো স্টোন মানে কোনো পাথর আমি আনটার্নড উল্টানো থেকে বিরত থাকছি না, মানে আমি সমস্ত পাথর উল্টে ফেলেছি। সমস্ত পাথর উল্টে ফেলেছি মানে কি, পাথর উল্টানো তো নিশ্চয়ই কোনো সহজ কাজ নয়। তার মানে নিশ্চয়ই এমন কিছু কাজ করছি যেটা কিনা খুবই কঠিন, বা সমস্ত রকমের প্রচেষ্টা করছি, এরকম কিছু বোঝাতে নিশ্চয়ই এটা ইউজ হয়। আর একদম তাই, সেটাই এমন কিছু বোঝাচ্ছে যেটা কিনা করতে আমি সমস্ত রকম শক্তি লাগিয়ে দিয়েছি সেটা অ্যাচিভ করার জন্য, টু সামথিং, টু ডু এভরিথিং পসিবল টু অ্যাচিভ সামথিং। টু ডু এভরিথিং সমস্ত কিছু করছি আমি যেগুলো কিনা সম্ভব কোনো জিনিস পাওয়ার জন্য বা অ্যাচিভ করার জন্য, কোনো কিছু অর্জনের জন্য সর্বরকম প্রচেষ্টা চালানো। কোনো চেষ্টায় আমি ত্রুটি রাখছি না, মানে কোনো স্টোনই আমি আনটার্ন ছাড়িনি, সব স্টোন টার্ন করে ফেলেছি। এখানে যেমন দেখা যাচ্ছে যে এই লোকটি কি করছে, এই লোকটি আর কি পাথর টাথর খুঁড়ে বার করছে, ভিতরে যে মণিমুক্তা যা আছে সেগুলোকে খুঁড়ে বার করছে, মানে এই মণিমুক্তা পাওয়ার জন্য সমস্ত কিছু আর কি উল্টে পাল্টে ফেলেছে আর কি এই জিনিস খুঁজে পাওয়ার জন্য। ওকে, দ্য পুলিশ লেফট নো স্টোন আনটার্নড টু ফাইন্ড দ্য মিসিং চাইল্ড। দ্য পুলিশ লেফট, পুলিশ কোনো রকম চেষ্টায় ত্রুটি রাখেনি, কিসের জন্য? না, যে বাচ্চাটি হারিয়ে গেছে তাকে খুঁজে পেতে কোনো চেষ্টার ত্রুটি রাখেনি। ওকে, সো লিভ নো স্টোন আনটার্ড মানে হচ্ছে সমস্ত রকম তুমি চেষ্টা করছো কোনো কিছু অ্যাচিভ করার জন্য, যেমন আমরা এখন করছি চাকরি পাওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছি, সমস্ত রকম চেষ্টা করছি, কোনো রকম ত্রুটি রাখছি না, সবকিছু মোটামুটি ট্রাই করা হয়ে গেছে আমাদের। নেক্সট হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন। দেখো, থিক আর থিন এই দুটো কিন্তু একে অপরের অপোজিট ওয়ার্ড, তাই না? থিক আর থিন একে অপরের অপোজিট ওয়ার্ড। তো এখানে একটা অপোজিট জিনিস বোঝানোরই চেষ্টা করেছে, যে সমস্ত রকম মানে সুখ দুঃখ একে অপরের কি হয়, অপোজিটই হয়, তাই না? একে অপরের বিপরীত হয় সুখ দুঃখ। তো আন্ডার অল সার্কামস্টান্সেস গুড অর ব্যাড, মানে যেরকমই পরিস্থিতি হোক না কেন, সমস্ত রকম পরিস্থিতিতে, সুখে দুঃখে সমস্ত রকম পরিস্থিতিতে পাশে থাকে। এখানে দেখো ছবিটা কি সুন্দর দিয়েছে, ছবিটাতে দেখাচ্ছে যে একটি ছেলে হাঁটছে, ছেলেটি যে হাঁটছে ছেলেটির সাইডে কি হচ্ছে, বৃষ্টি পড়ছে, এদিকে কাঁটা তার দেওয়া, এদিকে পাথর, অন্ধকার, যেন একটা নেগেটিভিটিকে
বোঝাচ্ছে, আর অপরদিকে মেয়েটি হাঁটছে, দেখো মেয়েটির দিকে কি সুন্দর রোদ উঠেছে, ফুল, এদিকে ফুল দেখা যাচ্ছে, সুন্দর রাস্তা আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুটো, এই যে এখানে যে ডিভিশনটা করেছে, এটা থেকে কি বোঝাচ্ছে যে দুটো একদম বিপরীত পরিস্থিতিকে বোঝাচ্ছে। এদিকে মনে হচ্ছে ছেলেটি যেন একটা নেগেটিভ পরিস্থিতিতে আছে, এদিকে মনে হচ্ছে মেয়েটি যেন একটি পজিটিভ, একটা বেশ উজ্জ্বলময় একটা দিনে যেন ও হাঁটছে, এরকম দেখে মনে হচ্ছে। কিন্তু দুজনে দুই রকমের পরিস্থিতিতে থাকা সত্ত্বেও কিন্তু একে অপরের হাত ছাড়েনি। তার মানে তারা একে অপরের সুখে দুঃখে সর্বরকম পরিস্থিতিতে তারা একে অপরের সাথে রয়েছে। এটাই হচ্ছে আমাদের থ্রু থিক অ্যান্ড থিন, সমস্ত রকম পরিস্থিতিতে পাশে থাকা, আন্ডার অল সার্কামস্টান্সেস, যাই অবস্থা হোক না কেন একে অপরের পাশে থাকা। আর ট্রু ফ্রেন্ড সাপোর্টস ইউ থ্রু থিক অ্যান্ড থিন। ঠিক আছে, এখন যেমন হয় কি অনেক সময় দেখা যায় যে বন্ধুরা চাকরি বাকরি পেয়ে যায়, আর এটা আমাদের এখন খুবই কমন আর কি, বন্ধুরা চাকরি বাকরি পেয়ে যায়, আর যারা ধরো এখন অবধি চাকরি পায়নি বা কোনো না কোনোভাবে আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনো না কোনোভাবে আর কি সম্পর্ক খারাপ হয়ে যায় বা সম্পর্ক সেরকম থাকে না। তার মানে আলটিমেটলি কি হলো, তারা তো একে অপরের পাশে থাকতে পারলো না, তাই না? যে বন্ধুটি চাকরি পায়নি, তার যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যে যাচ্ছে আর কি, সেই সময় তো সেই বন্ধুটি তার সাথে থাকতে পারলো না। তো সেইটা নিয়েই আর কি এখানে সেন্টেন্সটা ইউজ করা হয়েছে, ট্রু ফ্রেন্ড সাপোর্টস ইউ থ্রু থিক অ্যান্ড থিন। থিক অ্যান্ড থিন যেমন একে অপরের বিপরীত বস্তু বোঝায়, একটা মোটা একটা রোগা বোঝাতে বোঝায়, ঠিক আছে, তেমনই সুখে দুঃখে যেমন একটা বিপরীত পরিস্থিতিকে বোঝায়, সেইটার সাথেই আমরা এভাবে রিলেট করে মনে রাখবো। নেক্সট হচ্ছে গিফট অফ দ্য গ্যাব। গিফট অফ দ্য গ্যাব, এখানে একটা ছবি দিয়েছে মাইক আর আশপাশে অনেকগুলো বাবল। দেখবে বাবল হচ্ছে কোনো কথা থাকলে পরে সেগুলোকে বাবল দিয়ে বোঝানো হয়, নিউজপেপার টিউজপেপারও দেখবে অনেক সময় কার্টুনের ছবিতে দেখানো হয় এরকম বাবল দিয়ে। ঠিক আছে, তো গিফট অফ দ্য গ্যাব মানে কি বলছে, দ্য এবিলিটি টু স্পিক ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি ইন আ ওয়ে দ্যাট মেক্স পিপল ওয়ান্ট টু লিসেন। সবাই দেখবে মাইকে কিন্তু কথা বলতে পারে না, তাই না? যে কাউকে তুমি মাইক ধরিয়ে দাও সে কথা বলতে পারবে না, নার্ভাস হয়ে যাবে, হাত পা কাঁপতে থাকবে, তোতলাতে থাকবে, ঠিক করে স্পষ্ট কথা বলতে পারবে না। এমনি সময় দেখবে গিয়ে ঠিকঠাক কথা বলছে, কিন্তু তোমার আমার সাথে যখন কথা বলছে সে ভালো করে কথা বলছে, কিন্তু তাকে মাইক ধরিয়ে দিলে সে কিন্তু স্পষ্টভাবে বা যেটা সে বলতে চাইছে সেটা হয়তো রিপ্রেজেন্ট করতে পারে না। কেন? কেন সবাই বাকপটু হয় না, সবাই সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না। তো যারা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, সেই যে সক্ষমতাটা বা সেই যে ক্ষমতাটা, সেটাকে বলা হচ্ছে গিফট অফ দ্য গ্যাব। গিফট অফ দ্য গ্যাব মানে একটা গিফট অফ দ্য গডের মতো ভাবতে পারো, মানে ভগবান যেন তোমাকে তাদেরকে আর কি যেন এই মানে উপহারটি দিয়েছে, যে তারা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে বা এমন করে কথা বলতে পারে যেটা কিনা মানুষকে শুনতে বাধ্য করে, তাই না? দ্য এবিলিটি টু স্পিক ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি। যে কেউ গিয়ে কথা বলবো, আমাদের কথা থোড়ি কেউ শুনবে, কিন্তু নেতাদের কথা শোনে তো, কি করে শোনে? তাহলে নিশ্চয়ই তাদের গিফট অফ দ্য গ্যাব আছে, তাদের কথার মাধ্যমে তো তারা সবাইকে এরকম ভাবে অ্যাট্রাক্ট করে রাখছে। তাহলে তারা কি করে কথা তাদের নিশ্চয়ই সেই ক্যাপাবিলিটিটা আছে না, এবিলিটিটা আছে যে তাদের কথা লোকজন শুনছে, মন দিয়ে শুনছে। ওকে, তো সেটাকেই আমরা বলবো বাকপটুতা বা সুন্দর করে কথা বলার ক্ষমতা। বা আমরা দেখি না যে অ্যাঙ্কারিং করে, টিভিতে অ্যাঙ্কারিং করে, এত সুন্দর করে কথা বলে, এগুলো ইনবর্ন ট্যালেন্ট হয়, এগুলো মানে এমন নয় যে অনেকদিন চেষ্টা করে করে। দেখবে যারা ভালো কথা বলতে পারে, অ্যাঙ্কারিং পারে যারা, তারা দেখবে ছোটবেলা থেকেই বেশ ভালো সুন্দর কথা বলে আর কি। তো সেটাকেই আমরা বলে থাকি দ্য গিফট অফ দ্য গ্যাপ, দ্য অ্যাবিলিটি টু স্পিক ইজিলি, eloquently, confidently in a way that make people want to listen। যেমন এখানে এক্সাম্পলস দিয়েছে, সেন্টেন্সে ইউজ করলে পরে আমাদের কি হয়, জিনিসটার সাথে আমরা মানে সেন্টেন্সে যতক্ষণ অব্দি জিনিসটা ইমপ্লিমেন্ট না করা হচ্ছে না, ততক্ষণ অব্দি আমাদের বোঝা সম্ভব না যে এইটা কোথায় ইউজ করব। সেন্টেন্সটা আমাদের এখানে দেওয়াটা দরকার এই জন্য যে সেন্টেন্সটা থাকলে আমরা বুঝতে পারি যে আচ্ছা এটা এভাবে ইউজ করা যেতে পারে। আদারওয়াইজ আমি যদি শুধু একটা এরকম দিয়ে দিই, তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয় না যে আমরা ইডিয়ামসটা কি ইউজ করাটা খুব দরকার, কারণ ইউজ করলে পরে তবে জিনিসটা আমাদের একদম মেমোরিতে প্রিন্ট হয়ে যাবে। তো হচ্ছে হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ অ্যান্ড ক্যান কনভিন্স এভরিওয়ান। এমন কিছু লোক দেখবে যারা যে কাউকে কনভিন্স করে ফেলে, মানে দেখবে বন্ধু বান্ধবদের মধ্যে এরকম আছে যে ও সিনেমা দেখতে যাবে না তো যাবেই না, মানে ওকে কেউ সিনেমা দেখতে নিয়ে যেতে পারবে না, কিন্তু এমন একটা বন্ধু এলো সে এমনভাবে ওকে বোঝালো যে ও পটে গেল। একদম সোজা ভাষায় আমরা বলি যে ও পটিয়ে ফেলে সবাইকে। তার মানে কি, কনভিন্স করার যার ক্ষমতা আছে তার মধ্যে অবশ্যই বাকপটুতা আছে, আর তার মধ্যে অবশ্যই গিফট অফ দ্য গ্যাব প্রেজেন্ট আছে। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা হার্ড নাট টু ক্র্যাক। এটা যেরকম পড়ছি সেটাই, হার্ড নাট যেমন ধরো আখরোট, আখরোট ভাঙা ভীষণই মুশকিল, প্রায় ইম্পসিবল বলতে পারো, আখরোট ভাঙাই যায় না। দেখবে দরজার যে আমরা বন্ধ করি ওই জায়গায় আখরোট রেখে আখরোট ভাঙতে হয়, তো সেটা এক ধরনের নাট হলো। তো সেটা
এমন কোনো হার্ড নাট, মানে এমন কোনো কঠিন যেটা কিনা ভাঙাই যাচ্ছে না, মানে এখানে ছবিতে দেখো দেখিয়েছে যে হাতুড়ি বাড়ি মারছে তবু যেন ভাঙছে না আর কি, এমন অবস্থা। তো এটা আমরা দুটো ক্ষেত্রে ইউজ করি, কোনো সমস্যার ক্ষেত্রে ইউজ করতে পারি, কোনো মানুষের ক্ষেত্রে ইউজ করতে পারি। এমন কোনো মানুষ যাকে ধরো তুমি কনভিন্স করতেই পারছো না, ঠিক আছে, কিছুতেই ধরো ঘুরতে যাবে বন্ধুদের সাথে, মাকে কিছুতেই কনভিন্স করতে পারছো না, মা না বলেছো তো না, ব্যাস ঘরের বাইরে বেরোনো যাবে না, তাহলে সেক্ষেত্রে মা হয়ে যাবে হার্ড নাট টু ক্র্যাক। কেননা তাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না বা কনভিন্স করানো যাচ্ছে না, বা এমন কোনো ম্যাথসের প্রবলেম যেটা কিছুতেই সর্ট আউট হচ্ছে না, কিছুতেই সলভ হচ্ছে না, তাহলে সেই ম্যাথসের প্রবলেমটাও হয়ে যাবে হার্ড নাট টু ক্র্যাক। তাহলে ডিফিকাল্ট প্রবলেম টু সলভ অর এ পার্সনের ক্ষেত্রে বলবো ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, একটা কঠিন সমস্যা হতে পারে বা এমন কোনো ব্যক্তি যাকে বোঝানো কঠিন। যেমন এখানে ম্যাথসের প্রবলেম দিয়ে তোমাকে এক্সাম্পলস দিতে, দ্য ম্যাথ প্রবলেম ওয়াজ আ হার্ড নাট টু ক্র্যাক বাট আই ফাইনালি সলভড ইট। ঠিক আছে, নেক্সট দেখবো ওয়াইল্ড গুজ চেজ, মানে একটা জংলি হাঁসের পিছনে দৌড়াচ্ছে। ছবিটাও তাই দিয়েছে যে একটা জংলি হাঁসের পিছনে দৌড়াচ্ছে, এবার একটা জংলি হাঁস উড়ে যাচ্ছে তো তাকে দৌড়ে ধরা জাস্ট ইম্পসিবল, মানে বেকার, তার পেছনে দৌড়ানোটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বেকার প্রচেষ্টা আমরা করে যাচ্ছি, কারণ ওর সাথে আমরা তো দৌড়ে পারবো না। ঠিক আছে, এই দেখো ওর অবস্থা, কাল ঘাম ছুটে গেছে ওর পেছনে দৌড়োতে কিন্তু পারেনি আর কি, ও উড়ে যাচ্ছে ওর মতো। তো সেটাই বলছে হোপলেস সার্চ অর পারসুট, এমন একটা জিনিসের জন্য আমি সন্ধান করে যাচ্ছি যেটা কিনা নিরর্থক, যেখানে কোনো আশা নেই, হোপলেস। তো হোপলেস সার্চ অর পারসুট একটি নিরর্থক অনুসন্ধান বা পণ্ডশ্রম, মানে শুধু পণ্ডশ্রমই হলো আমার, এই কাজটা করে শুধু পণ্ডশ্রমই হলো। মানে কি হলো, মানে আমি কাজ তো করলাম প্রচুর কিন্তু আলটিমেটলি তার কোনো ফলাফল পেলাম না, কোনো কনসিকুয়েন্সেস আসলো না আমার কাছে। ওকে, সো লুকিং ফর হিজ লস্ট কিজ ইন দ্য ডার্ক ফরেস্ট ওয়াজ আ ওয়াইল্ড গুজ চেস, মানে একটা অন্ধকার পুরো বনে তুমি যদি তোমার চাবি খুঁজতে বেরো তাহলে ভাবো কি অবস্থা হবে। এক তো ফরেস্ট মানে বন, তার মধ্যে আবার সেটা অন্ধকার, সেখানে তুমি কি করে তোমার হারানো চাবি খুঁজে পাবে, এক প্রকার সেটা নিরর্থক প্রচেষ্টা হয়ে যাবে তোমার, তো ওইভাবে চাবি খুঁজে পাওয়া প্রায় ইম্পসিবল, আমরা সেটা সবাই জানি। তো সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে লুকিং ফর হিজ লস্ট কিজ in the dark forest was a wild goose chase. নেক্সট হচ্ছে ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক, ফেস অব্দি ঠিকই আছে, বলে না তোকে তো একটা ফেস করতেই হবে। তো কাউকে যদি বলি যে তোকে এটা ফেস করতে হবে, মানে আমরা কি বুঝি যে মানে আমাকে এটা ভোগ করতে হবে আর কি, কিছু করার নেই, মানে একটা নেগেটিভ ওয়েতেই আমরা বলি যে মানে ধরো তুমি মা আমার পারমিশন না নিয়ে বাইরে ঘুরতে চলে গেছে, এইবার ফিরে এসে দেখছে মা বাবা তো রেগে বসে আছে, তাহলে এইবার তো পড়বে, পিঠে বাড়ি পড়বে, আর নয়তো বকাবকি শুনতে হবে। তাহলে এইটা আমাকে কি করতে হবে, তোকে এই বকাটা তোকেই ভোগ করতে হবে, মানে তোকেই ফেস করতে হবে, এইভাবে আমরা সাধারণত আমাদের কথোপকথনের মধ্যে এরকম বলে থাকি। ঠিক আছে, এখানে ফেস দ্য মিউজিক বলেছে। দেখো কি করছে এখানে, এই পিছনে সব অর্কেস্ট্রারা সব রেডি হয়ে বসে আছে কিন্তু সবার ভুরু কুচকানো, সবাই খেপে গেছে, আর মাঝখানে এই লোকটি দাঁড়িয়ে আছে কিংকর্তব্য বিমূঢ় হয়ে, মানে ধরো এরকম বোঝা যাচ্ছে যে ও এসেছিল গান গাইতে, এবার আর গান গাইতে পারছে না, কিছু একটা হয়েছে। এবার গান গাইতে না পারার জন্য এবার সবাই তো পেছনে রেডি, ও গান গাইবে ওর সাথে সাথে সবাই পিছনে বাজাবে যন্ত্রপাতি, তো সেটা আর বাজাতে পারছে না বলে সবাই ওর উপর খেপে গেছে, এবার সবাই তো ওর উপর রাগ দেখাবে, কারণ সবাই তো এসেছিল এখানে ওর গানের সাথে বাজাবে বলে, তাই না, তো সেটা তো আর হলো না। to accept the unpleasant consequences of one's action, এমন কোনো কাজ করেছো যেটা কিনা অপ্রীতিকর এবং সেটার পরিণাম তোমাকেই ভোগ করতে হবে। নিজের কৃতকর্মের অপ্রীতিকর পরিণাম মেনে নেওয়া, আমি এমন কোনো কাজ করেছি এবং সেটার জন্য যা কনসিকোয়েন্সেস হবে, যেটা কিনা এক্ষেত্রে আনপ্লিজেন্ট বোঝাতেই ইউজ করা হয় বেশি, যে এমন কোনো কাজ করেছি যার যা ফলাফল সেটা কিনা খারাপ ফলাফল বোঝাচ্ছে, এবং সেটার যা পরিণাম হবে সেটা তো আমাকেই ভোগ করতে হবে। হি ব্রোক দ্য উইন্ডো সো নাও হি হ্যাজ টু ফেস দ্য মিউজিক, সে জানলা ভেঙে ফেলেছে, এবার তার যা পরিণাম হবে সেটা তো তাকেই ভোগ করতে হবে। নেক্সট হচ্ছে টু টার্ন আর ডিফ ইয়ার। ডিফ মানে কি, আমরা জানি ডিফ মানে কি, ডিফ অ্যান্ড ডাম বলা হয় একসাথে। টু টার্ন আর ডিফ ইয়ার, আচ্ছা তাহলে ডিফ মানে কারো জানা নেই,
ডিফ যদি নাও জেনে থাকি তাহলেও কিন্তু আমরা ইয়ার থেকে বুঝতে পারছি যে ডিফ মানে কি হতে পারে। ডিফ মানে হচ্ছে কানে না শুনতে পাওয়া, মানে কালা। তো এমন ব্যাপার যে ধরো কিছু তোমাকে কেউ বলেই যাচ্ছে আর তুমি এমন ভান করছো যেন তুমি শুনতেই পাচ্ছ না কিছু। তার মানে কি, বেসিক্যালি তুমি তাকে ইগনোর করছো, তাই না? যেমন হয় না যে মা ধরো রান্নাঘর থেকে ডেকে যাচ্ছে, এই শুনছিস এটা দে এটা দে, আর তুমি পাত্তাই দিচ্ছ না, তুমি বসে বসে তোমার কাজ করে যাচ্ছ। তখন বলো না, কি রে কালা হয়ে গেছিস নাকি? তার মানে কি, তুমি শুনেও না শোনার ভান করছো। টু রিফিউজ টু লিসেন টু অর ইগনোর সামওয়ানস রিকোয়েস্ট অর অ্যাডভাইস, কারোর অনুরোধ বা পরামর্শ শুনতে অস্বীকার করা বা উপেক্ষা করা। এই যে মেয়েটি ওকে বলে আছে প্লিজ লিসেন, মানে আমার কথা শোনো প্লিজ লিসেন, আর ছেলেটি ওকে কি করছে, ইগনোর করছে, শুনবেই না, পাত্তাই দেবে না। ঠিক আছে, তাহলে কালা নয়, কিন্তু অ্যাজ ইফ আমি তো কানকে ইউজই করছি না না শোনার জন্য, যেন অ্যাজ ইফ আমি কালা করে ফেলেছি নিজের কানটাকে, একটু টার্ন, যেন কানটাকে আমি কালা করে ফেলেছি, যেটা কেউ এমন কিছু বলছে আমাকে, আমি শুনতেই পাচ্ছি না। ঠিক আছে, তার মানে আমি শুনতে অস্বীকার করছি বা আমি শুনতে চাইছি না, তাকে আমি ইগনোর করছি। আচ্ছা, এই যে হিয়ার, হিয়ার মানেও শোনা, লিসন মানেও শোনা, তাহলে ডিফারেন্স কি? হিয়ার মানেও শোনা, লিসন মানেও শোনা। একটা হচ্ছে শুধু শোনা, হিয়ার, আর লিসন হচ্ছে মন দিয়ে শোনা। লিসন টু মি, কেউ বলবে না হিয়ার টু মি, কেউ বলে না কখনো। দেখবে আমরা গান শুনি, লিসন টু দিস সং, হিয়ার টু দিস সং সেরকম কখনো কিন্তু বলা হয় না। তাহলে হিয়ার হচ্ছে শুধু শোনা, আর লিসন হচ্ছে কাউকে আমি কারোর চেষ্টা করছি, এই শুনছো, হে লিসন। আমরা বাংলা যদি বলি এই শুনছো, ইংরেজিতে তাহলে কি বলবে, হে লিসন। তার মানে কি, তার আমি অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছি, যাতে সে আমি যেটা বলতে চাইছি সেই দিকে কনসেন্ট্রেট করে, নট অনলি শোনা। শোনা আর মন দিয়ে শোনার মধ্যে পার্থক্য আছে, অলরেডি ক্লাসে যারা উপস্থিত আছে তারা বুঝতেই পারছো যে কারা মন দিয়ে শুনছো আর কারা শুধু শুনছো। তো দ্য ম্যানেজার টার্নড আ ডিফ ইয়ার টু দ্য এমপ্লয়িজ কমপ্লেন্টস, এমপ্লয়িরা কমপ্লেন করেই যাচ্ছে, ম্যানেজার যেন কালা হয়ে গেছে, ও পাত্তাই দিচ্ছে না, শুনছেই না, অস্বীকার করছে, কমপ্লিটলি উপেক্ষা করছে। নেক্সট হচ্ছে একটা 11th আওয়ার, মানে এই 12টা বাজতে চললো, 12টা বাজতে চললো, সেই মুহূর্তে ওর কি ও দৌড়ে বেড়াচ্ছে, মানে ঘড়িতে দেখাচ্ছে যে 12টা বাজতে, ও না সরি এটা, হ্যাঁ 12টা বাজতে চললো, আর ও ওর কাল ঘাম ছুটে গেছে, একেবারে দৌড়ে বাড়ি থেকে বেরোচ্ছে। ঠিক আছে, তার মানে কি শেষ মুহূর্তে। 11th, 11টা সেরকম আর কি মানে ইম্পর্টেন্স নেই এখানে। বেসিক্যালি 11th এর পর 12 হলে পরে কি একটা পুরো ঘড়ি, পুরো ক্লক কমপ্লিট হয়। তো সেজন্যই আর কি 11th এখানে দেখিয়েছে, মানে 11 দেখানোর পিছনে এটাই একটা আর কি মানে ইম্পর্টেন্স, যে 11th মানে কি, যখন 12টা বাজবে, 12টা বাজলে পরে কি হয়, যে পুরো তোমার একটা পুরো এএম থেকে পিএম হয় বা পিএম থেকে এএম হয়। তো 11th আওয়ার মানে যেন শেষ হতে চললো আর কি, এটা বোঝাতে আর কি 11টা বেসিক্যালি এখানে ইউজ করা হয়। 11th মানে কি একদম শেষ, মানে অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, মানে একদম শেষ মুহূর্তে, জাস্ট বিফোর ইটস টু লেট, মানে খুব দেরি হয়ে যাওয়ার আগে। যদি তুমি মানে ধরো তোমার ট্রেন ছাড়বে 10টা 50-এ, তুমি মানে পৌঁছেছো 10টা 45, আমি লং জার্নির ট্রেনের কথা বলছি, এমনি লোকাল ট্রেন না, লোকাল ট্রেন তো আমরা 10টা 50 হলে 10টা 50-এ গিয়ে পৌঁছাই আর কি। তো একদম শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছো, মানে এই গেল গেল অবস্থা আর কি, শেষ মুহূর্তে বা একদম শেষ সময়। ওকে, দ্য স্টুডেন্ট সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্ট অ্যাট দ্য 11th আওয়ার, স্টুডেন্টরা তার অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিল একদম শেষ মুহূর্তে, মানে ধরো লাস্ট ডেট বলেছে যে তোমরা সবাই 26 তারিখে জমা দেবে, আর মানে 26 তারিখে একেবারে মানে ধরো যখন তোমার টাইম শেষ হচ্ছে, স্কুল টাইম বা কলেজ টাইম যেরকম থাকে ধরো, সেই টাইম একদম শেষ হচ্ছে, সেই সময় গিয়ে ধরো কেউ তার অ্যাসাইনমেন্ট সাবমিট করলো, তাহলে সেটা হবে কি, যে অ্যাট দ্য 11th আওয়ার। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে বাড়ি দা হ্যাচে। বাড়ি দা হ্যাচে, বাড়িয়াল শুনেছো কেউ? বাড়িয়াল শব্দ শুনেছো? হ্যাচে হচ্ছে কুঠার। এই যে কুঠার, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কুঠার দেখা যাচ্ছে খুঁড়ে নিচে ফেলে দিয়েছে আর দুজনে হ্যান্ডশেক করছে। এবার ভাবো কারোর হাতে কুঠার আছে, তো সেটা কি মানে ইন্ডিকেট করে, একটা ভায়োলেন্স ইন্ডিকেট করছে না, কুঠার হাতে নিয়ে, আর কুঠার হাতে থাকলে তো হ্যান্ডশেকও করতে পারবে না। তাহলে অ্যাজ ইফ যেন জিনিসটা এরকম যে ওর হাতে কুঠার ছিল, যেটা কিনা একটা ভায়োলেন্সকে ইন্টারপ্রেট করছে, সে কুঠারটা ও ফেলে দিল, কবর দিয়ে দিল। বাড়ি করা মানে মানে কবর দিয়ে দেওয়া, চাপা দিয়ে দেওয়া, মাটি চাপা দিয়ে দেওয়া, মাল্টিপল জায়গায় বোঝায় আর কি। ঠিক আছে, তো
কবর দিয়ে যেন খুঁড়ে আর কি, মাটি খুঁড়ে যেন কুঠারটা ভিতরে ফেলে দিয়ে বন্ধুত্বের জন্য যেন হাত বাড়িয়ে দিল সামনে। হাতে কুঠার থাকলে তারা হ্যান্ডশেক করতে পারতো না, তাই কুঠারটা ফেলে দিল, মাটি দিয়ে চাপা দিয়ে দিল, আর তারপর হ্যান্ডশেক করলো। মানে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ব্যাপার এখানে বলা হচ্ছে, ঝগড়া বা বিবাদ মিটিয়ে ফেলার কথা বলা হচ্ছে, টু এন্ড আ কোয়ারেল অর কনফ্লিক্ট অ্যান্ড বিকাম ফ্রেন্ডস। সমস্ত ঝগড়া টগড়া সমস্ত মিটিয়ে দাও, মিটিয়ে চলো বন্ধু হয়ে যাই। ঝগড়া বা বিবাদ মিটিয়ে ফেলা এবং বন্ধু হয়ে যায়। দ্য টু ব্রাদার্স ডিসাইডেড টু বারি দ্য হ্যাচে, ফরগেট দেয়ার পাস্ট ডিফারেন্সেস। দুই ভাই ঠিক করলো কি যে সব ছেড়ে দাও, বাদ দাও, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। দেখবে এরকম হিন্দিতে সিনেমা টিনেমায় আমরা শুনি না, মিট্টি ডালো, বাদ পে মিট্টি ডালো, আমরা সিনেমা টিনেমায় শুনে থাকি। মানে কি, যা হয়েছে বাদ দাও, ছেড়ে দাও, ইগনোর করো, মানে জিনিসটা যা হয়েছে হয়েছে, ভুলে যাও। এখানেও সেটাই অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে, যা হয়েছে যেন, মানে হাতে কুঠার থাকাটা একটা ভায়োলেন্স ইন্টারপ্রেট করছে, সেই কুঠারটা আমি কবর দিয়ে দিলাম, ব্যাস ব্যাস, তাহলে আর ঝামেলা নেই। আর কি দিয়ে ভায়োলেন্স বোঝাবে, কিছু নেই বলে ভায়োলেন্স বোঝানোর জন্য। এবার সবকিছু মিটিয়ে দিয়ে চলো, আমাদের পুরনো যা, আমাদের মধ্যে যা মন কষাকষি ছিল সেগুলো মিটিয়ে দিয়ে চলো একসাথে শান্তিভাবে থাকা যাক, ঠিক আছে। আমি পিডিএফ তোমাদের শেয়ার করে দিয়েছিলাম গ্রুপে, তোমরা বন্ধুদের সাথে ওটা শেয়ার করো, ঠিক আছে। তোমরা না শেয়ার করলে তো আর আমাদের মানে গ্রেটার অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব নয়, কেননা এখন দেখো অনেক দিন হয়ে গেলে ইউটিউবে আমার ভিডিও দেওয়া হয় না। তো স্বাভাবিকভাবে আমার যে গ্রুপে তোমরা আছো সেই গ্রুপেই আর কি, তোমরা যা আছো তোমরাই হয়তো আমার ভিডিও দেখতে পাচ্ছ, কারণ ইউটিউবে অতটা সেরকম আর কি রিচ নেই। অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয় না, খুব স্বাভাবিকভাবেই সেটা আর কি আহ, নিচে ইয়ে হয়ে গেছে আর কি। এনিওয়ে, তো তোমাদের পসিবল হলে তোমরা বন্ধুদের সাথে এই ভিডিও বা পিডিএফ যা আছে সেগুলো চাইলে শেয়ার করো, কেননা এক একটা, মানে এই এক একটা ক্লাসের পিছনে তোমাদের পড়াই হয়তো আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা, আর কাজ করতে লাগে আর কি 4-5 ঘন্টা। তো প্রচুর এফোর্ট এগুলো দিতে হয়, আর আমার লাইফে সত্যি কথা বলতে এই পড়ানো ছাড়া কিছু নেই। আমাকে সেরকম সোশ্যাল মিডিয়াতে কোথাও দেখতেও পাবে না, মানে যেটা সাধারণত আর ইউটিউবের যারা পড়ায় বা যা কিছু করে তারা যেমন সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকে আর কি, থাকতে হয় অ্যাকচুয়ালি, রেলেভেন্টও থাকাটা, না থাকলে পরে এরকমই হবে আমার মতো অবস্থা আর কি। তো কিন্তু আমার কিছু করার নেই, মানে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার মতো পাবলিক নই আর কি, যে আমি খুব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো বা এগুলো খুব করে বেড়াবো যাতে আমার রিচ বাড়বে। তো আমার রিচ, আমার সাথে যারা যুক্ত তারাই আমার রিচ। তো তোমরাই যদি এই ভিডিওগুলো বা এই পিডিএফ গুলো সবার কাছে ছড়িয়ে দাও বা পৌঁছে দাও, তাহলেই আমি তাদের অবধি পৌঁছাতে পারবো। আদারওয়াইজ আমার কাছে এই পড়ানো বাদ দিয়ে আর এক্সট্রা কোনো সময় থাকে না যে যার জন্য আমি কিছু করব, মানে সময়ই নেই। ইনফ্যাক্ট বলতে পারো আমার যা এক্সট্রা সময় পাই আমি, সেটা শুধুমাত্র আমার ঘুম থেকে বেরোয় আর কি। মানে আমি যদি কোনো কাজে আমার এক্সট্রা টাইম লেগে, সেটা শুধু আমার ঘুমটাকে নেগলেক্ট করে হয়। ঘুমাই হয়তো আমি 4-5 ঘন্টা, তার থেকে বেশি কখনো ঘুমাতে পারি না। তো এরপরে আর আমার মানে কাজকর্ম করে তারপরে এই পড়ানো জিনিসপত্র করে তোমাদের পড়িয়ে তারপর আমি আর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা বা এই যে গ্রুপগুলোতে যেটা সাধারণত হয়ে থাকে, মানে গ্রুপে খুবই আর কি অ্যাক্টিভ থাকে সমস্ত অ্যাডমিনরা, যেটা কিনা স্বাভাবিক, থাকা উচিত। কিন্তু সেই টাইমটা আমার পক্ষে বের করা জাস্ট ইম্পসিবল, ইনফ্যাক্ট আরেকজন যে অ্যাডমিন আছে তার পক্ষেও পসিবল নয়। তো আমার জন্য পড়ানোই সব, মানে আমার আমার লাইফ আমি পড়ানোর জন্যই সারা জীবন ডেডিকেট করতে চেয়েছি, আর আমি এখনো যে এই লাইনে আছি এর জন্য আমি খুবই নিজের প্রতি কৃতজ্ঞ, এবং তোমাদের প্রতিও খুব কৃতজ্ঞ যে তোমরাও আমার সাথে যুক্ত হয়েছো। তো যাই হোক, সেজন্যই আর কি তোমাদের একবার বললাম যে যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করো, কেননা এই যা দেখছো আর কি এগুলো এক একটা বানাতে প্রচুর প্রচুর টাইম কনজিউমিং আর কি। আমি চেষ্টা করি আর কি একটা জিনিসের মধ্যে যাতে একটা কম্প্যাক্ট জিনিস যদি তোমাদের প্রোভাইড করতে পারি, তোমাদের বিভিন্নভাবে কাজে লাগতে পারে। এই ছবিগুলো যদি একবার দেখে, যেরকম ভাবে আমরা বুঝছি আর কি ছবিগুলো, সেগুলো যদি একবার মাথায় বসে যায়, তাহলে আর আমি ভুলবো না, মানে পরের জন্মেও মনে থাকবে আর কি, এরকমও মেমোরি থাকতে পারে। কারণ এমন কিছু নয় আর কি, ছবিগুলো দেখে যদি এরকম ভাবে বুঝে বুঝে পড়া যায় তাহলে আমরা জিনিসগুলো ইজিয়ার হয় বলেই মনে রাখি, মনে করি। কেননা আমার কাছে ইংলিশ কোনোদিনই মুখস্থের জিনিস ছিল না, যেটা কিনা অনেকে ভাবে যে ইংলিশ মুখস্থের জিনিস আর অঙ্ক তো লজিকের জিনিস। অঙ্ক যতটা লজিকের জিনিস, আমি নিজে ফিজিক্সের লোক, তো অঙ্ক যতটা লজিকের জিনিস ইংলিশও ততটাই লজিকের জিনিস। ইনফ্যাক্ট আমার মনে হয় যতগুলো সাবজেক্ট প্রেজেন্ট আছে সবকটা শুধু লজিকেরই জিনিস আর কি, কোনো সাবজেক্টই কখনো মুখস্থর জিনিস ছিল না। আমাদেরই হয়তো ইনক্যাপেবিলিটি যে আমরা জিনিসপত্র বুঝতে চাই না লজিক্যালি, আমরা
দৌড়াই কিভাবে নাম্বার পেতে হবে, এবং তার জন্য আমরা জোর জবরদস্তি মুখস্থ করি। নাম্বার তো সবাইকেই পেতে হবে, কিন্তু মুখস্থ করে বেশি দিন রিটেন করা পসিবল না। কিন্তু এইভাবে যদি জিনিসটাকে মুখস্থ তো করতেই হবে, কিন্তু কিভাবে মুখস্থ করছি সেটার উপর ডিপেন্ড করে। চোখ বন্ধ করে খালি গড়গড় করে পড়ে যাচ্ছি, নাকি জিনিসগুলো এইভাবে এইভাবে রিলেট করার চেষ্টা করছি। যদি এইভাবে রিলেট করতে পারি তাহলে আমারই ফায়দা, কারণ আমি তাহলে একটু কম এফোর্ট দিয়েও মনে রাখতে পারবো। মুখস্থ করলে কি হয়, গাতিয়ে মুখস্থ করা যেটাকে হয় আর কি, যে ধরে একদম পড়ে গেলাম, ওইভাবে বেশি দিন মেমোরিতে রাখা পসিবল না। কিন্তু বুঝে বুঝে যদি আমি পড়ি তাহলে সেটা মেমোরিতে রাখাটা ইজিয়ার, কারণ ওটার জন্য আমাকে খুব কষ্ট করে মুখস্থ করে একই কথা বারবার করে বলে বলে পড়তে হচ্ছে না। তো আমার সবসময়, আমার এতগুলো লাইভ ব্যাচও হয়েছে ফাউন্ডেশন, আমি সবকটাতে আমার সমস্ত আমার সাথে যারা যুক্ত ছিল প্রত্যেককে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি যে কখনো জোর করে ইংলিশ মুখস্থ করার চেষ্টা করো না, সেটা ইংলিশের যে টপিকই হোক না কেন। তো এইভাবে পড়লে পরে সবসময়ের জন্যই ফায়দা হবে বলে নিজেদের আমার মনে হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা চলো, এখন দেখো এই ছেলেটি দেখছে কি, একটা নীল চাঁদ দেখছে। ঠিক আছে, তা নীল চাঁদ তো মানে ওয়ান্স ইন আ ব্লু মুন বলছে, যেটা কিনা পসিবলই না। বলে না ডুমুরের ফুল, তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস, সেরকম বলে। মানে কি বলতে চায়, আর তোকে তো দেখাই যায় না, তুই তো অদৃশ্য হয়ে গেছিস আর কি। মানে ভেরি রিয়েরলি দেখাই যাচ্ছে না, খুবই কম বা কদাচিৎ, প্রায় না বললেই চলে। ভিজিটস হিজ হোম টাউন ওয়ান্স ইন আ ব্লু মুন, সে তার হোম টাউন ভিজিট করে খুবই রিয়েরলি, মানে খুবই কম, মানে প্রায় না বললেই চলে, যেটা কিনা দেখা যায় না। এটাও যেমন দেখা যায় না, তাই এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। নেক্সট দেখবো, টু বি আন্ডার দ্য ওয়েদার। টু বি আন্ডার দ্য ওয়েদার মানে, ছেলেটা ধরো বেচারা এখন আহ, কম্বলের তলায় শুয়ে আছে, আর এখানে দেখাচ্ছে মেঘ দেখাচ্ছে, মানে ও বৃষ্টিতে ধরো ভিজেছিল, ভিজে টিজে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, ব্যাস এবার ওর শরীর খারাপ, শরীর খারাপ হয়েছে। তাহলে শরীর খারাপ, টু ফিল সিক অর আনহেলদি আন্ডার দ্য ওয়েদার, অসুস্থ বোধ করা বা শরীর খারাপ লাগার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি আন্ডার দ্য ওয়েদার। দেখবে আন্ডার 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 দ্য টেবিল এরকম একটা টার্ম আছে, একটা নেগেটিভ জিনিস ইন্টারপ্রেট করে যেরকম, এটাও তেমন আর কি। আন্ডার দ্য ওয়েদার একটা নেগেটিভ জিনিসই কিন্তু ইন্টারপ্রেট করছে, যে অসুস্থ বোধ করা, খারাপ লাগা, সিক, আনহেলদি, শরীর খারাপ লাগা, এই অর্থে কিন্তু আমাদের জিনিসটা বোঝা যায়। ক্যানট কাম টু ওয়ার্ক টুডে অ্যাজ আই এম ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার। এই যে সমস্ত আমরা ইডিয়মস গুলো পড়ছি, এগুলো কিন্তু সবই আমরা মোরলেস ডেইলি লাইফে ইউজ করতে পারি। একেবারে পারি না তা কিন্তু নয়, পারি চাইলে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো আর কি এগুলো আমাদের ডেইলি লাইফে ইউজ করতে, তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো বেশ মজায় মজায় মনে থাকবে। ওকে, নেক্সট হচ্ছে টু স্মেল আ র্যাট। টু স্মেল আ র্যাট, দেখবে জিনিসটাকে তুমি এইভাবে ভাবতে পারো, যে ধরো তুমি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছো, বা ফুড রোড সাইডের কোনো স্টলে তুমি খেতে গেছো, ঠিক আছে, তুমি খাও ওখান থেকে প্রতিদিন, বা কিছু তুমি মোমো খেতে গেছো বা রোল খেতে গেছো, এইবার খেতে গিয়ে দেখলে যে ওই দোকানের আশেপাশে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ইঁদুর ঢুকে যাচ্ছে, দোকানের মধ্যে ইঁদুর ঢুকে যাচ্ছে, তোমার আর খেতে ইচ্ছে করবে? তোমার একটা সন্দেহ লাগবে মনে মনে, যে বাবা নিশ্চয়ই কিছু গড়বড় আছে। যে দোকানের পাশে বা যে দোকানের মধ্যে তুমি দেখছো ইঁদুর ঢুকে যাচ্ছে, তোমার তো সেখানে সামথিং রং, তুমি সাসপেক্ট করবেই, তাই না? তুমি তো সন্দেহ করবেই যে খাবারটা কি আদৌ ভালো, মানে খাবারটাতে যে ইঁদুর মুখ দেয়নি তার কি কোনো গ্যারান্টি আছে? নেই। তোমার সন্দেহ লাগবে, তুমি সাসপেক্ট করবে কিছু তো গড়বড় আছে, তাই না? কিছু তো খারাপ হতে পারে এটাতে, নিশ্চয়ই খাবারটা হয়তো ভালো না। তো এই জিনিসটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, when he refused to sign the paper I began to smell a rat, যখনই ও রিফিউজ করলো, বললো যে না আমি সাইন করবো না, আমি পেপারে সাইন করবো না, যখনই ও বললো তখনই আমার মনে হলো যে ডাল মে কুচ কালা হে, এটাও হিন্দি একটা ফ্রেজ, আমরা বিভিন্ন সিনেমা টিনেমাতে আমরা এরকম দেখে এসেছি আর কি। ডাল মে কুচ কালা হে তখনই বলে যখন কিছু সন্দেহজনক মনে হয়, কারো কিছু সন্দেহজনক মনে হলে পরে আমরা বলে থাকি যে ডাল মে কুচ তো কালা হে। ঠিক আছে, তো এই যেই ও বলে যে না সাইন তো আমি করবো না, অমনি আমার মনে হয় যে কিচ্ছু তো গড়বড় আছে, তার জন্যই ও সাইন করছে না। ঠিক আছে, নেক্সট দেখো, আ বোল্ট ফ্রম দ্য ব্লু। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এখানে অ্যান আনএক্সপেক্টেড অর সাডেন শক। অ্যাকচুয়ালি বোথ, মানে হঠাৎ করে হয়েছে এবং হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কিনা তুমি কখনো এক্সপেক্ট করোনি, দিস ইজ আনএক্সপেক্টেড ফর ইউ। মানে বেচারা রাস্তায় চলছিল, চলতে চলতে হঠাৎ করে যেন বজ্রপাত হলো ওর সামনে, তো ও কি হবে, সামনে যদি কারো বজ্রপাত হয় তাহলে তো হয়ে গেল আর কি, হাঁ হয়ে গেছে। আমাদেরও এরকমই অবস্থা হবে, তাই না? যে হঠাৎ করে যদি হাঁটছি রাস্তায় ভালো কথা, হঠাৎ করে মাঝখানে একটা বজ্রপাত হয়ে গেল, এটা একটা আনবিলিভেবল লাগবে, আনএক্সপেক্টেড, কেউ তো আর এক্সপেক্ট করবে না যে চলতে চলতে কখনো কোথাও বজ্রপাত হতে পারে। তো সেটাই বলছে, যেটা আমরা বাংলায় খুব ফেমাস, তাই না, বিনা মেঘে বজ্রপাত। হঠাৎ করে কোনো বিপদ আসলে পরে তখন আমরা বলে থাকি তো বিনা মেঘে বজ্রপাত,
মানে তো হওয়ার কথাই ছিল না, কোত্থেকে হয়ে গেল? এরকম হলে পরে তখন আমরা এটা বলি। ওকে, দ্য নিউজ অফ হিজ রেজিগনেশন কেম অ্যাজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। মানে তার রিজাইন করার কোনো কথা ছিলই না, তার রিজাইন করার কোনো কথা ছিল না, হঠাৎ করে দেখা গেল একদম মানে ওভার দ্য নাইট সকালবেলা শুনছি যে ও নাকি রিজাইন করে দিয়েছে। তো মানে কি করে সম্ভব? তো এটা যেন বিনা মেঘে বজ্রপাত, মানে এমন কোনো কথা হওয়ার কথা ছিল না, আনএক্সপেক্টেড সম্পূর্ণ, কিন্তু সেটা হয়ে গেছে। ওকে, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিট অ্যারাউন্ড দ্য বুশ। দেখো এর কীর্তি, দেখো কি করছে। এইখানে বুশটা আছে, ও কি করছে বেটা, এখানে পিটিয়ে বেড়াচ্ছে। এই যে এইখানে পিটিয়ে বেড়াচ্ছে, তা এটা তো বুশই না, বুশটা তো এখানে। ও বুশটা বাদ দিয়ে বুশের আশপাশে ঘুরে ঘুরে পিটিয়ে বেড়াচ্ছে, যেন বিট করছে বুশটাকে। তার মানে কি, মেন মুদ্রাটা ছেড়ে, মেন টপিকটা ছেড়ে আশপাশে ঘুরে বেড়াচ্ছে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি, অ্যাকচুয়াল টপিকে আসছি না। ভনিতা করে বেড়ানো, আসল কথা না বলে ঘুরিয়ে কথা বলা, অ্যাভয়েডিং দ্য মেন টপিক, নট স্পিকিং ডিরেক্টলি। এটা আমরা কখন করি বলো তো? যখন কোনো এরকমই ধরো কোনো পারমিশন টারমিশন নিতে হবে মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে, তখন আমরা এগুলো করে থাকি। মাকে বলি, মা আজকে রান্নাটা দারুণ হয়েছিল। ও তুমি যা করো না মাছের ঝোলটা, এরকম কিছুটা বলছে, মাও বুঝে যায় যে এর নিশ্চয়ই কোনো কিছু করানোর আছে, এই জন্য এরকম ভাবে আমাকে তেল মারছে, একদম বাংলা কথা। ঠিক আছে? তো তখন মা বলে যে ঘুরি পেঁচি না করে বলে আসল কথা বল, কি বলবি। তো সেটাই হলো বিট অ্যারাউন্ড দ্য বুশ। ওকে, মানে আমি প্রথমে ভনিতা করছি যে মেন মুদ্রাটা ছেড়ে আশেপাশে সমস্ত কথাবার্তা বলে যাচ্ছি, ডিরেক্টলি ওই কথাটা আর বলছি না, যে আমি রাত্রি 10টার পরে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাবো, এইটা আর বলছি না। বলছি যে জানো তো ওখানে ঠাকুরটা হেব্বি ভালো হয়েছে, আরে তুমি তো আজকে সকালবেলা এই শাড়িটা পরেছিলে, তোমার খুব ভালো লাগছিল, তুমি এই রান্নাটা করেছিলে, এই রান্নাটা দারুণ খেতে হয়েছিল, এই সমস্ত বলে যাচ্ছি। 10টার পর যে বন্ধুদের সাথে বাড়ি থেকে ঘুরতে বেরোবো, এইটা আর বলছি না। মানে আমি আস্তে আস্তে বলে যেন জিনিসটাকে একটু সেট করার চেষ্টা করছিলাম। কিন্তু মা তো ধরে ফেলেছে, বল তুই আসল কথা বল, কি বলতে চাস। ঠিক আছে, তাহলে মেন টপিকটা বাদ দিয়ে ডিরেক্টলি কথা না বলাটাকে বলবো আমরা বিট অ্যারাউন্ড দ্য বুশ। সেখানে বলছে স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, এটাই আমাদের মায়েরা বলবে, তাই না? যে স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর হোয়াট ইউ ওয়ান্ট, তুমি চাওটা কি সেটা আমাকে সরাসরি বলো। ঠিক আছে, নেক্সট দেখো, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। এই দেখো এ কি করছে, বাজি বাজি বলে বেড়াচ্ছে যে আই এম দ্য বেস্ট। তার মানে কি, এটা আমরা শুনে এসে নিজের ঢাক নিজেই পেটানো, তাই না? নিজের প্রশংসা নিজেই করা। যদি অনেকে বলে না আমার তো, আমি তো এই করি বা আমি তো সেই করি, দেখবে অনেকে আমাদের বন্ধুদের মধ্যে এরকম আছে যে আমি তো এসি ছাড়া চড়িই না গাড়িতে, হ্যাঁ, বা আমি তো ফ্লাইট ছাড়া যাই না আর কি, বা আমি তো এই করে ফেলেছি আর কি, আমি তো 95% পেয়ে গেছিলাম আর কি, এরকম। তার মানে কি, নিজের ঢাক নিজে পেটানো বা নিজের প্রশংসা, মানে আমি কি ভালো করেছি বা আমি কি করছি আর কি, নিজেকেই নিজের পিঠ চাপড়ানোর মতো ব্যাপার। টু প্রেজ ওয়ানসেলফ এক্সট্রাভ্যাগেন্টলি, নিজেরই নিজের পিঠ চাপড়ানোর মতো ব্যাপার, যে আমি নিজেই নিজের ঢাক পিটিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে? তো আই ডোন্ট লাইক পিপল হু অলওয়েজ ব্লো দেয়ার ওন ট্রাম্পেট। I don't like people who always blow their own trumpet. এখানে blow কেন হলো, blows কেন হলো না? প্লুরাল বোঝাচ্ছে people, তাই না? সিঙ্গেল তো বোঝাচ্ছে না, প্লুরালই বোঝাচ্ছে, তার জন্য ব্লো করব। প্লুরালের জন্য যেটা বসবে ভার্ব সেটাই বসছে। আর দেয়ারও আছে, আরো আমাকে বুঝিয়ে দিচ্ছে যে প্লুরালই বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, সিম্পল ব্যাপার। নেক্সট ভাবে ফিটস অ্যান্ড স্টার্টস। বলে না এক জায়গায় ফিট হয়ে গেছে, মানে এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেন, আবার শুরু হচ্ছে, আবার স্টার্ট নিচ্ছে, মানে গাড়িটার কথাই না ভাবো। ঠিক আছে, এক জায়গায় ধরো ফিট হয়ে গেল, ফিট হয়ে গেল মানে কি, মানে এক জায়গায় তো দাঁড়িয়ে গেল, আবার হঠাৎ করে স্টার্ট নিয়ে নিল, আবার স্টার্ট নিয়ে কিছু দূর এগিয়ে আবার দাঁড়িয়ে গেল, এই করে বেড়াচ্ছে খালি। দেখো লোকটার অবস্থা দেখো কি। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে যদি চলে, তার মানে কি, জিনিসটা কিভাবে চলছে, একদম রেগুলারলি চলছে না, অনিয়মিত ভাবে চলছে, তাই না? অনিয়মিত ভাবে চলছে, মাঝে মাঝে কাজ করছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। মেশিনের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখি যে কোনো সময় চলে কোনো সময় চলে না। এই আমারই এই ইন্ডাকশনটা আছে, ইন্ডাকশনটা মাঝে মাঝে চলে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ওই জানে ওর কি হয়েছে। কোনো সময় রান্না করতে যাব, ইন্ডাকশন চলছে, আবার হঠাৎ করে আপনা আপনি বন্ধ হয়ে গেল। তার মানে বাই ফিটস অ্যান্ড স্টার্টস এখানে আমার ইন্ডাকশনটা চলছে। ঠিক একইভাবে এই গাড়িটাতেও এই অবস্থা, ফিটস অ্যান্ড স্টার্টসে এই গাড়িটা চলছে। ওকে, ইরেগুলারলি মানে নিয়মিতভাবে নয়, অনিয়মিতভাবে, নট কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে এমন নয়। ইফ ইউ স্টাডি বাই ফিটস অ্যান্ড স্টার্টস ইউ উইল নট পাস দ্য এক্সাম, এটা তো আমরা সবাই জানি, তাই না? ইরেগুলারলি যদি আমি পড়াশোনা করি তাহলে কিন্তু আমার পক্ষে অতিক্রম করা সম্ভব নয়।
ঠিক যেটা আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম না যে একদিনে 100টা প্রশ্ন মানে আমি অ্যাটেম্প্ট করলাম, আর তারপরে 6 দিন বা 7 দিনের প্রশ্ন অ্যাটেম্প্ট করলাম না, সেটা কিন্তু আমার ইরেগুলারিটির মধ্যেই পড়ে। ঠিক আছে, আমি যদি তার থেকে প্রতিদিন 20টা করেও প্রশ্ন করি তাহলে সেটা কিন্তু রেগুলারিটি মেনটেন করা হলো। তাহলে অনিয়মিতভাবে আমরা কেউ পড়াশোনা করব না। আমরা যদি ফিটস অ্যান্ড স্টার্টস বাই ফিটস অ্যান্ড স্টার্টস করি পড়াশোনার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা কেউ সাকসেসফুল হতে পারবো না। ঠিক আছে, নেক্সট দেখো, বাই লিপস অ্যান্ড বাউন্ডস। লিপস মানে কি? লিপ, লিপ শুনেছো? অঙ্কেও কিন্তু আমাদের এই লিপ ওয়ার্ডটা আসে। স্পিড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের লিপ আসে, কম্পেয়ার করে আসে যে ব্যাঙের এতগুলো লিপের সাথে আরো কোনো একটা জন্তুর লিপের আর হাঁসের লিপের ক্যালকুলেশন দিয়ে দিল যে ও 7 পা গেল তো ও 5 পা গেল, তাহলে এক্ষেত্রে কত পা গেল, এরকম যে অঙ্কগুলো আসে না আমাদের। তা লিপ মানে কি তাহলে? বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এখানে এমনিও দেখা যাচ্ছে ছেলেটা কি করছে, লাভ দেওয়া, একদম বই খাতা থেকে সোজা সাকসেসের পথে পাড়ি দিল, যেটা কিনা আমরা একসময় না একসময় সবাই করবো, তাই না? এখন অনেক কষ্ট করছি, উই আর নট লিভিং আ সিঙ্গল স্টোন আনটার্ড, তাই না? আমরা সমস্ত স্টোনই তো টার্ন করে ফেলছি আর কি। আর এইভাবেই একদিন আমরা সাকসেসের পথে এইভাবে একটা বড় জাম্প দেব, তাই না? ভেরি র্যাপিডলি অর কুইকলি, অতি দ্রুত গতিতে। দিন, এটা তো হিন্দিতে আর কি এরকম ধরনের টার্ম বলে থাকে, দিন দুগুনি রাত চগনি, আমরা সিনেমা টিনেমাতে এরকম ধরনের ডায়লগ মেরে থাকে দেখেছি। ঠিক আছে, ইন্ডিয়া ইজ প্রগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস অ্যান্ড টেকনোলজি, আমরা দেখেছি টেকনোলজির পথে আমরা কতটা অগ্রসর হতে পেরেছি, তাই না? তো সেক্ষেত্রেই বলছে যে কিভাবে উন্নতি হচ্ছে, যে বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে অতি দ্রুত গতিতে, নট অনলি র্যাপিডলি, ইটস ভেরি র্যাপিডলি আর ভেরি কুইকলি। দেখো বাংলাতেও লিখছি যে অতি দ্রুত গতিতে, ঠিক আছে? খুব ফাস্ট যদি আমরা এগোতে চাই তাহলে সেক্ষেত্রে আমি বাই লিপস অ্যান্ড বাউন্ডস এইটা ইউজ করব। নেক্সট হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি। দেখো ছবিটা দেখো, এখানে একটা বসে আছে মোরগ, আর এখানে একটা বুল বসে আছে, ঠিক আছে? আর এদের গল্প বলছে এই ছেলেটা এই মেয়েটাকে, আর মেয়েটার মুখটা দেখলেই তুমি বুঝতে পারবে যে মেয়েটা কি অ্যাকচুয়ালি ঘটছে, সেটা বুঝতে পারছে যে আজগুবি গাঁজাখুরি গল্প দিচ্ছে এ, আর সেটা শুনে এই মেয়েটি খচে যাচ্ছে। ঠিক আছে, তো কক অ্যান্ড বুল স্টোরি হচ্ছে গাঁজাখুরি গল্প বা অবিশ্বাস্য গল্প, বা এমন কোনো জিনিসের জন্য কোনো অজুহাত দেওয়া আর কি। ঠিক আছে, অজুহাত বলতে পারো। অ্যান আনবিলিভেবল অর অ্যাবসার্ড স্টোরি, অ্যান আনবিলিভেবল অর অ্যাবসার্ড স্টোরি ইউজুয়ালি ইউজড অ্যাজ অ্যান এক্সকিউজ। অবিশ্বাস্য বা গাঁজাখুরি গল্প সাধারণত অজুহাত হিসেবে ব্যবহৃত হয়। গেভ মি আ কক অ্যান্ড বুল স্টোরি অ্যাবাউট হোয়াই হি ওয়াজ লেট। অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি লেম এক্সকিউজ দিচ্ছে, মানে আর কোনো কাজ পাচ্ছে না, কেন লেট হয়েছে, ওর ইচ্ছা একটা তো ভাবেই ধরো গিয়ে লেট করেছে ক্লাসে আসতে। এবার মানে এমন কিছু একটা গল্প টল্প দিচ্ছে যে গল্প শুনে বোঝাই যাচ্ছে যে ও ভুলভাল কথা বলছে, মানে মিথ্যা কথা বলছে আর কি, সেটা ওর গল্প শুনেই বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি। তো আজকে আমাদের সেশন এখানেই শেষ হচ্ছে। নেক্সট আমাদের সোমবার ক্লাস হবে। আমি আনমিউট করে দিচ্ছি, তোমাদের কোনো বক্তব্য থাকলে তোমরা আমাকে জানাতে পারো।